আজকে আমরা জারণ বিজারণের তৃতীয় লেকচার শুরু করতেছি। আশা করি সবাই ভালো আছো। তোমরা নিশ্চয়ই এখানে কিছু সমীকরণ দেখতে পাচ্ছ। আমি বাম পাশে কতগুলো বিজারকের লিস্ট লিখেছি এবং ডান পাশে কতগুলো জারকের লিস্ট লিখেছি। লাস্ট ক্লাসে আমরা এই জারক এবং বিজারক নিয়ে যথেষ্ট আলোচনা করেছি এবং প্রত্যেকটার অর্ধ সমীকরণ নিয়ে আলোচনা হয়েছে। তুমি বাম পাশে ফেরাস সালফেট, পটাশিয়াম আয়োডাইড, অক্সালিক অ্যাসিড, হাইড্রোজেন পারক্সাইড, হাইড্রোজেন সালফাইড এবং ফেরাস অক্সাল দেখতে পাচ্ছ। এবং তোমরা নিশ্চয়ই জানো ফেরাস সালফেটের মধ্যে আয়রনের যার মান হচ্ছে +2 এবং আয়রন একটি ইলেকট্রন ত্যাগ করে Fe+3 তে কনভার্ট হয়। পটাশিয়াম আয়োডাইডের যার মান -1 এবং সে একটি আয়োডাইড একটি ইলেকট্রন ত্যাগ করে। দুইটি আয়োডাইড টোটাল দুইটি ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে জারণ বিক্রিয়া সংঘটিত করে। অক্সালিক অ্যাসিডে কার্বনের জারণ মান +3 ছিল, পরবর্তীতে ইলেকট্রন দান করার মাধ্যমে তার জারণ মান +4 হয়। যেহেতু দুইটি কার্বন আছে, তো দুইটি ইলেকট্রন সে ত্যাগ করে। অক্সালিক অ্যাসিড থেকে আমরা দুইটা H+, দুইটা কার্বন ডাইঅক্সাইড এবং দুইটা ইলেকট্রন পাই। ঠিক একইভাবে হাইড্রোজেন পারক্সাইড থেকে তুমি দুটি H+, অক্সিজেন এবং দুটি ইলেকট্রন পাবা। হাইড্রোজেন সালফাইড থেকে সালফার এবং দুটি ইলেকট্রন পাবা। আর ফেরাস অক্সালাইট একটু স্পেশাল টাইপের বিজারক ছিল, কারণ উপরে যতগুলো বিজারক আমরা দেখতে পাচ্ছি, দেখা গেছে যে দুটি আয়নের মধ্যে একটি আয়ন আসলে ইলেকট্রন ত্যাগ করে। যেমন ফেরাস সালফেটের মধ্যে আয়রন, পটাশিয়াম আয়োডাইডের মধ্যে আয়োডাইড, অক্সালিক অ্যাসিডের মধ্যে অক্সালেট, হাইড্রোজেন পারক্সাইডের মধ্যে অক্সিজেন, হাইড্রোজেন সালফাইডের মধ্যে সালফাইড। কিন্তু ফেরাস অক্সালাইট এমন একটা বিজারক যেখানে ধনাত্মক ঋণাত্মক দুটি, যেমন ধরো Fe2+ ও হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে এবং অক্সালেট আয়ন C2O4 ও ইলেকট্রন ত্যাগ করে। Fe2+ একটি ইলেকট্রন ত্যাগ করে এবং C2O4 হচ্ছে দুটি ইলেকট্রন ত্যাগ করে। তো টোটাল 3টা ইলেকট্রন ত্যাগ করে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার আমরা আসি জারক। জারক বিশেষ জারক হচ্ছে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যেটা অনেক ইউজ হয়। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে ম্যাঙ্গানিজ মূলত ইলেকট্রন গ্রহণ করে এবং অক্সিজেন অম্লীয় মাধ্যমে H+এর সাথে যুক্ত হয়ে পানি তৈরি করে। কারণ ম্যাঙ্গানিজ, পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের যার মান হচ্ছে +7। সে 5টা ইলেকট্রন গ্রহণ করার পর +2 তে কনভার্ট হয়। আর ম্যাঙ্গানিজ যখন +2 তে কনভার্ট হয়ে যায়, তখন অক্সিজেন আর ম্যাঙ্গানিজ বা পটাশিয়ামের সাথে যুক্ত থাকে না, কারণ ম্যাঙ্গানিজের যার মান অনেক কমে যায়। তখন আমরা যেহেতু পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট বা পটাশিয়াম ক্লোরেটের বিজারণ বিক্রিয়াগুলি আমরা অম্লীয় মাধ্যমে সংঘটিত করে থাকি, তখন অম্লীয় মাধ্যমে H+এর সাথে অক্সিজেন যুক্ত হয়ে পানি তৈরি করে। সো আমরা জারণ বিজারণ বিক্রিয়া যদি আমরা খুব ভালো পারতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই ইকুয়েশনগুলো মুখস্থ করতে হবে। আমরা এখানে যে ইকুয়েশনগুলো দেখতে পাচ্ছি, যেমন ধরো Fe2+ থেকে Fe3+ প্লাস ইলেকট্রন, বা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বেলা 8H+ প্লাস MnO4 প্লাস 5 ইলেকট্রন থেকে Mn+2+4H2 তৈরি হয়। এই ইকুয়েশনগুলো আমাদের খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট এবং পটাশিয়াম ক্লোরেট ছাড়াও আরও কিছু বিজারক আছে। যেমন ধরো আরও কিছু জারক আছে, যেমন ধরো ক্লোরিন বা ব্রোমিন অথবা আয়োডিন। তোমরা জানো ক্লোরিন 2টি ইলেকট্রন গ্রহণ করে 2Cl- পরিণত হয়। তো ক্লোরিনও একটা জারক। আমরা এবার আমাদের একটি জারণ বিজারণ বিক্রিয়ার উদাহরণ দিয়ে আমরা আমাদের লেকচার শুরু করতে পারি। ধরো আমাদের ক্লাসটা শুরু হোক ফেরাস সালফেট এবং পটাশিয়াম ডাইক্রোমেট, অম্লীয় মাধ্যমে ফেরাস সালফেট ও পটাশিয়াম ডাইক্রোমেটের জারণ বিজারণ সমতা করো। ফেরাস সালফেট Cr2Cr2O7 প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এর সমতাকরণ আমরা লিখি এবং উৎপাদসমূহ কি হতে পারে সেটা নির্ণয় করি। তাহলে আমাকে কোন ইকুয়েশনটা লাগবে? আমার এখান থেকে ফেরাস সালফেট আর এখান থেকে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, এই দুইটি হেল্প নিতে হবে।
তো ফেরাস সালফেটের জারণ অর্ধ সমীকরণ কি? Fe2+ থেকে Fe3+ প্লাস ইলেকট্রন। আর পটাশিয়াম ডাইক্রোমেটের বিজারণ অর্ধ সমীকরণ হচ্ছে 14H+ প্লাস Cr2O7-2 প্লাস 6 ইলেকট্রন থেকে 2Cr+3 প্লাস 7 ইলেকট্রন তৈরি হয়। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে কোনটি জারক এবং কোনটি বিজারক সেটি নির্ণয় করা। তো এখানে জারক হচ্ছে আমরা জানি পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, বিজারক ফেরাস সালফেট FeSO4। তো দুইটা আমাদের আইডেন্টিফাই হয়ে গেল। এরপরে কাজ হচ্ছে জারণ অর্ধ সমীকরণ লেখা। তো জারণ বিক্রিয়া সংঘটিত করে কে? আয়রন। সো আয়রন ইলেকট্রন ত্যাগ করে এবং তার জারণ বিক্রিয়াটা হচ্ছে Fe2+ থেকে Fe+3 প্লাস ইলেকট্রন। এটাকে 1 নং সমীকরণ দিয়ে গেলাম। এরপর হচ্ছে বিজারণ অর্ধ সমীকরণ। বিজারণ অর্ধ সমীকরণ মানে ইলেকট্রন গ্রহণ করা। ইলেকট্রন গ্রহণ কে করে? পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। K2Cr2O7 এর বিজারণ অর্ধ সমীকরণটি কি? 14H+ প্লাস Cr2O7-2 প্লাস 6 ইলেকট্রন থেকে 2Cr+3 প্লাস 7H2। তো এই দুইটা ইকুয়েশনই আমাদের মুক্ত থাকতে হবে। তো আরেকটা কথা আমি তোমাদের বলে রাখি, যেটা আমার গত ক্লাসগুলোতেই বলা উচিত ছিল কিন্তু হয়তো আমি খেয়াল করিনি। এই যে বিজারণ অর্ধ সমীকরণ পটাশিয়াম ডাইক্রোমেট বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই প্রত্যেকটা বিক্রিয়া তোমাদের বাসায় অবশ্যই 10 থেকে 15 বার করে লেখা উচিত এবং খুব ভালোভাবে মুখস্থ করা উচিত। কারণ আমি লাস্ট ব্যাচগুলোতে যা দেখছি যে যারা এই বিক্রিয়াটি প্রথম যখন মুখস্থ করে তখন একই সাথে 15 থেকে 20 বার যারা লিখছে তাদের আর কখনোই সমস্যা হয়নি। কিন্তু যারা ভাবছে যে প্র্যাকটিস করতে করতে হয়তো মেমোরাইজ হয়ে যাবে তাদের জন্য খুব সমস্যা হয়েছে। তো তোমাদের প্রতি আমার সাজেশন হচ্ছে তোমরা অবশ্যই এই ইকুয়েশনগুলো, যে ইকুয়েশনগুলো তোমাদের কাছে কঠিন মনে হয়, বিশেষ করে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা পটাশিয়াম ডাইক্রোমেট বা পটাশিয়াম ক্লোরাইড, এই সমীকরণগুলো মিনিমাম 15 থেকে 20 বার করে লিখবে। যাই হোক, আমরা আমাদের আবার সমতাকরণে ফিরে আসি। তোমরা জানো জারণ বিজারণ বিক্রিয়ায় বিজারক ইলেকট্রন ত্যাগ করে আর জারক হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। তবে এটা অবশ্যই তোমাদের জানা উচিত যে বিজারক যতগুলো ইলেকট্রন ত্যাগ করবে জারক ততগুলো ইলেকট্রন গ্রহণ করবে। এখন এই ইকুয়েশনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিজারক একটা ইলেকট্রন ত্যাগ করে কিন্তু জারক 6টা ইলেকট্রন গ্রহণ করে। সো এখন আমরা কি করব? এখন আমাদের যেটা করতে হবে 1 নং সমীকরণকে 5 দিয়ে গুণ করতে হবে। তার মানে যেহেতু একটা আয়ন একটি ইলেকট্রন ত্যাগ করছে, 6 দিয়ে গুণ করতে হবে। একটি আয়রন যেহেতু একটি ইলেকট্রন ত্যাগ করছে, সো আমাকে 6টা আয়ন নিতে হবে যেন সে 6টা ইলেকট্রন ত্যাগ করে। কারণ পটাশিয়াম পারম্যাঙ্গানেটে কতগুলো ইলেকট্রন দরকার? 6টা ইলেকট্রন দরকার। মানে আমাদের মূলত ইলেকট্রন সংখ্যা সমান করতে হবে। এখানে একটা ইলেকট্রন, এখানে 6টা ইলেকট্রন। আমি যদি ইলেকট্রন সংখ্যা সমান করতে চাই তাহলে অবশ্যই আমাদের 1 নং সমীকরণকে 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি 1 × 6 প্লাস হচ্ছে 2 করে পাবো কি 6Fe+2 প্লাস 14H+ প্লাস Cr2O7-2 প্লাস 6 ইলেকট্রন থেকে 6Fe+3 প্লাস 2Cr+3 প্লাস 7H2 প্লাস 6 ইলেকট্রন। দুই পাশ থেকে ইলেকট্রন বাদ যাবে। এর পরের লাইনে আমরা আয়ন সরবরাহ করতে পারি। কারণ দেখো এই যে ফেরাস আয়ন, এই ফেরাস আয়ন আমরা আসলে কোত্থেকে পেয়েছি? ফেরাস আয়ন আমরা পেয়েছি ফেরাস সালফেট থেকে। তো তোমাকে এখানে ফেরাস সালফেট লিখতে হবে 6FeSO4। এই ফেরাস সালফেট লিখতে গিয়ে দেখলাম আমাদের 6টা সালফেট এক্সট্রা আনতে হলো। সো তোমাকে এখন ওই কতগুলো সালফেট তুমি এক্সট্রা আনছো সেটা একটা হিসাব বাম পাশে রাখলে তোমার জন্য সুবিধা হবে। তাহলে আমরা 6টা সালফেট আয়ন এখানে এক্সট্রা এনেছি, সেটা আমি লিখলাম। ঠিক এবার আসি H+। H+ কোত্থেকে আসছে? সালফিউরিক অ্যাসিড থেকে আসছে। তো
14টা H+ পাওয়ার জন্য আমার 7টা সালফিউরিক অ্যাসিডই হচ্ছে এনাফ। তো 7টা সালফিউরিক 14টা H+ থেকে 7টা সালফিউরিক অ্যাসিড লিখতে দেখা গেল 7টা সালফেট আমার এক্সট্রা লাগলো। এরপর আমি দেখি যে ডাইক্রোমেট কোথা থেকে আসছে। ডাইক্রোমেট আসছে পটাশিয়াম ডাইক্রোমেট থেকে। সো ডাইক্রোমেট থেকে পটাশিয়াম ডাইক্রোমেট লিখতে তোমাকে 2টা এক্সট্রা পটাশিয়াম নিয়ে আসতে হবে। এই মোটামুটি বাম পাশে যে আয়নগুলো ছিল সেইগুলো আমরা অণুতে পরিণত করলাম। এতে দেখা গেলো আমাদের 6, 7, 13টা সালফেট লাগলো আর 2টা পটাশিয়াম লাগলো। সালফেটগুলো হচ্ছে নেগেটিভ আর পটাশিয়াম হচ্ছে পজিটিভ, এবং ডান দিকে যে পজিটিভ আয়নগুলো আছে সেগুলোর সাথে সালফেট যুক্ত হবে এবং যে নেগেটিভ আয়ন আছে সেগুলোর সাথে পটাশিয়াম যুক্ত হবে। তো আমরা এক এক করে শেষ করি। দেখো Fe3+ অবশ্যই সালফেটের সাথে যুক্ত হবে। এখন Fe3+ যখন সালফেটের সাথে যুক্ত হবে তখন তৈরি হবে ফেরিক সালফেট। আয়রনের যোজনী 2 এবং সালফেটের যোজনী 3, হবে Fe2SO4 3। ঠিক এক। এবং যেহেতু এখানে 6টা আয়ন আছে, সো তোমার ফেরিক সালফেট উৎপন্ন হবে 3 মোল। এবার আসে ক্রোমিয়াম সালফেট, ক্রোমিয়ামের যোজনী 3 এবং সালফেটের যোজনী 2, সো Cr2SO4 3। ক্রোমিয়াম 2টা হয়ে গেছে, কোনো সংখ্যা দিয়ে গুণ করা লাগবে না, এবং হচ্ছে 7H2O। আর ডান দিকে কোনো আয়ন আমরা দেখতে পাচ্ছি না। এবার আমরা দেখি বাম পাশে যে এক্সট্রা আয়নগুলো নেওয়া হয়েছে সেই আয়নগুলো দিয়ে ডান দিকটা ফিল আপ হয়েছে কিনা। দেখো ডান দিকে এক্সট্রা Fe+3 থেকে ফেরিক সালফেট লিখতে গিয়ে আমরা 9টা সালফেট নিয়েছি, আর ক্রোমিয়াম আয়ন থেকে ক্রোমিয়াম সালফেট লিখতে গিয়ে 3টা সালফেট আয়ন নিয়েছি। সো আমাদের টোটাল 12টা সালফেট আয়ন নেওয়া হয়েছে, কিন্তু এখানে ছিল 13টা সালফেট আয়ন। কয়টা সালফেট আয়ন বাকি আছে? একটা। শুধু সালফেট আয়নই বাকি নেই, এখানে 2টা পটাশিয়াম আয়নও বাকি আছে। তো 2টা পটাশিয়াম আয়ন বাকি আছে যার সাথে যুক্ত হওয়ার মতো কেউ নাই, এবং একটা সালফেট আয়ন বাকি আছে যার সাথে যুক্ত হওয়ার কেউ নাই। সো আমাকে এখন যেটা করতে হবে, আমরা আমাদের এই পটাশিয়াম আয়ন এবং সালফেট আয়ন তারা নিজেরা যুক্ত হয়ে পটাশিয়াম সালফেট তৈরি করবে। এই সমতাকৃত সমীকরণ হয়ে গেল। তো ফেরাস সালফেটের সাথে পটাশিয়াম ডাইক্রোমেটের কাজ শেষ। এবার আমরা যদি পটাশিয়াম ডাইক্রোমেটের পরিবর্তে আমি যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট নেই, তাহলে আমার চেঞ্জ কোন কোন জায়গায় করতে হবে? আমাকে এখানে পটাশিয়াম ডাইক্রোমেট বাদ, এই জায়গায় পটাশিয়াম ডাইক্রোমেট বাদ, এইখানে পটাশিয়াম ডাইক্রোমেটের ইকুয়েশন বাদ করে দেবে, আর বাকি অংশগুলো সেম থাকবে। সো এই ইকুয়েশনগুলো কি ঠিক থাকবে? না, এই ইকুয়েশনগুলো ঠিক থাকবে না। আচ্ছা, এই ইকুয়েশনগুলো ঠিক থাকবে না। সো আমাদের এখন কি করতে হবে? ফেরাস সালফেট সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, জারক হবে KMnO4। ফেরাস সালফেটে কিন্তু কোনো চেঞ্জ নাই, ফেরাস সালফেট আগে যেমন ছিল তেমনই তেমনই থাকবে। সো ফেরাস সালফেটের জারণ অর্ধ সমীকরণও সেম থাকবে। পটাশিয়াম ডাইক্রোমেটের পরিবর্তে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিজারণ অর্ধ সমীকরণ আমরা লিখব। তো আমরা জানি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিজারণ অর্ধ সমীকরণ হচ্ছে সরি 8H+ প্লাস MnO4 মাইনাস প্লাস 5 ইলেকট্রন, যেখান থেকে Mn+2 প্লাস 4H2 উৎপন্ন হয়। যেখানে আয়রনের ইলেকট্রন হচ্ছে একটি আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ইলেকট্রন হচ্ছে 5টি। তো আমাকে প্রথমত ইলেকট্রন সংখ্যা সমান করতে হবে। ইলেকট্রন সংখ্যা সমান করার জন্য 1 নংকে 5 দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে, যেন 2 যোগ করে দিতে হবে। ইকুয়েশনটা কি দাঁড়াবে? 5Fe+2 প্লাস 8H প্লাস MnO4 মাইনাস প্লাস 5 ইলেকট্রন থেকে 5Fe+3 প্লাস Mn+2 প্লাস 4H2O। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি 5টা Fe2+ আয়ন, 8টা H+ এবং একটা MnO4 আয়ন একসাথে যুক্ত হয়ে 5টা Fe3+ তৈরি করেছে। এই বিক্রিয়াটাতে
তোমরা নিশ্চয়ই জানো, আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি যে এই বিক্রিয়াটাতে 2 দিয়ে গুণ করে নিতে হবে। 2 দিয়ে গুণ করে নিলে আমরা কি পাবো? Fe2 প্লাস প্লাস হচ্ছে 16H প্লাস প্লাস 2MnO4 মাইনাস 10Fe প্লাস 3 2Mn প্লাস 2 প্লাস 8H2O। এখন কথা হচ্ছে কেন 2 দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করার কারণ হচ্ছে আমি যদি প্রয়োজনীয় আয়ন সরবরাহ করি তখন Fe3 প্লাসের সাথে সবসময় সালফেট আয়ন যুক্ত হবে, আর Fe3 এর প্লাসের সাথে যদি সালফেট আয়ন যুক্ত হয় তখন এটা Fe2SO4 ফ্রি হয়ে যাবে। এবং তুমি যদি এখানে 5টি Fe3 প্লাস আয়ন লিখতে চাও তাহলে তোমাকে লিখতে হবে 5/2 Fe2SO4, যেটাকে পরবর্তীতে আবার 2 দিয়ে গুণ করতে হয়। তো এই জন্য আমরা আসলে ঝামেলা এড়ানোর জন্য আগে থেকেই 2 দিয়ে গুণ করে ফেলি, কারণ ইকুয়েশনে ভগ্নাংশ রাখতে চাই না। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে এই সমীকরণকে প্রথমে 2 দিয়ে গুণ করতে হবে? আচ্ছা, এই এটা বোঝার জন্য তোমার একটা শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে একটা জারণ বিজারণ বিক্রিয়ায় যদি জারক এবং বিজারকের ইলেকট্রন আদান প্রদানের অনুপাত যদি 1:5 অথবা 3:5 এমন হয়, এবং অ্যাসিডের অ্যাসিডের যে মূলকটা আছে, নেগেটিভ মূলক, সেটার যোজনী যদি 2 হয়, যেমন ধরো আমরা এখানে সালফেট ব্যবহার করেছি, সালফিউরিক অ্যাসিডের মধ্যে সালফেটের জারণ মান কত? -2। যদি এটা সালফিউরিক অ্যাসিডের পরিবর্তে HCl বা এক Cl মাইনাস বিশিষ্ট অ্যাসিড ব্যবহার করতাম, বা একযোজী আয়ন বিশিষ্ট অ্যাসিড ব্যবহার করতাম, বা যে অ্যাসিড একটা H প্লাস দেয় সেটা ব্যবহার করতাম, তাহলে কিন্তু আর এই সমস্যাটা হতো না। তাহলে দুইটা শর্ত, একটা হচ্ছে 1:5 অথবা 3:5 যদি হয় ইলেকট্রন আদান প্রদানের অনুপাত, এবং এই অ্যাসিডের নেগেটিভ আয়নের জারণ মান যদি 2 হয়, তবেই সাধারণত এরকম জারণ বিজারণের ইলেকট্রন সংখ্যা সমান করার পরে আবার 2 দিয়ে গুণ করার প্রয়োজন হয়ে পড়ে। এবার আমরা প্রয়োজনীয় আয়ন যদি সরবরাহ করি তাহলে এটা হবে 10 FeSO4 প্লাস 8 H2SO4 প্লাস 2 KMnO4। এটা হবে 5 Fe2SO4 3 প্লাস 2 MnSO4 প্লাস 8 H2O। দেখো এখানে এখানে কিন্তু বাম পাশে তোমার টোটাল সালফেট হচ্ছে, এখানে 10টা সালফেট, 8টা সালফেট, 18টা সালফেট, আর পটাশিয়াম হচ্ছে 2টা। এই ডান দিকে এবার খেয়াল করি, 3 × 5 = 15টা সালফেট আর 2টা সালফেট, 17টা সালফেট। 18টার মধ্যে 17টা ব্যবহার হয়ে গেছে, আর বাকি আছে একটা সালফেট আর 2টা পটাশিয়াম। তো যেহেতু এখানে আর কোনো আয়ন নেই, সো পটাশিয়াম এবং সালফেট নিজেরা যুক্ত হয়ে পটাশিয়াম সালফেট তৈরি করবে। এই মোটামুটি গেল আমাদের ফেরাস সালফেটের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অম্লীয় মাধ্যমে। এবার আমরা আরও কিছু করি, যেমন ধরো আমরা অক্সালিক অ্যাসিডের সাথে পটাশিয়াম ক্লোরেট একটা করতে পারি। অক্সালিক অ্যাসিডের সাথে পটাশিয়াম ক্লোরেট। ওকে, H2C2O4 প্লাস KClO3 মাধ্যম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে জারক নির্ণয় করা। আমরা জানি জারক হচ্ছে পটাশিয়াম ক্লোরেট KClO3, বিজারক নির্ণয় করা। বিজারক হচ্ছে অক্সালিক অ্যাসিড H2C2O4। এবার লিখি জারণার্থ সমীকরণ। জারণার্থ সমীকরণে অক্সালিক অ্যাসিড 2টা ইলেকট্রন ত্যাগ করবে, H2C2O4
থেকে 2H প্লাস প্লাস 2CO2 প্লাস 2 ইলেকট্রন। আর বিজারণ অর্ধ সমীকরণে 6H প্লাস প্লাস ClO3 মাইনাস প্লাস 6 ইলেকট্রন, যেখান থেকে পাওয়া যাচ্ছে Cl মাইনাস প্লাস 3H2O। এবার যদি আমরা ইলেকট্রন সংখ্যা সমান করতে চাই তাহলে 1 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, কারণ 2 নং সমীকরণে 6টি ইলেকট্রন আছে। তো আমরা 1 ইন্টু 3 প্লাস 2 করে পাই 3H2C2O4 প্লাস 6H প্লাস ClO3 মাইনাস সিক্স এইচ প্লাস প্লাস 6CO2 প্লাস Cl মাইনাস প্লাস 3H2O। এখানে 6H প্লাস 6H প্লাস কাটাকাটি চলে যাবে, ইকুয়েশনটা খুবই সিম্পল হয়ে গেল। 3H2C2O4 প্লাস হচ্ছে KClO3 থেকে 6CO2 প্লাস KCl প্লাস 3টি পানি। এই তো, এটা শেষ। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে আমরা জানি KClO3 এর ClO3 মাইনাস এর Cl মাইনাস আয়নের ইলেকট্রন দরকার, সরি Cl প্লাস 5 আয়নের ইলেকট্রন দরকার। কয়টা ইলেকট্রন দরকার? 6টা ইলেকট্রন দরকারের জন্য 6টা ইলেকট্রন নিয়ে সে হচ্ছে Cl মাইনাস তৈরি করবে, এবং সেটা কার কাছ থেকে নিয়ে তৈরি করবে? সেটা অবশ্যই অক্সালিক অ্যাসিড থেকে নিয়ে তৈরি করবে। অক্সালিক অ্যাসিডের 3 মোল 6টি ইলেকট্রন ত্যাগ করে গেল। আর এই ClO3 ক্লোরিন যখন ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাসে পরিণত হবে, তখন অক্সিজেনগুলা অ্যাসিডের H প্লাসের সাথে যুক্ত হয়ে পানি তৈরি করবে। কিন্তু দেখো এই ইকুয়েশনে কিন্তু কোনো অ্যাসিড নাই। কেন অ্যাসিড নাই? কারণ H প্লাস কাটাকাটি চলে গেছে। কেন কাটাকাটি চলে গেছে? এদের ভিতরের কথা কি, এখানে 3টা অক্সিজেন আছে KClO3 তে, 3টা অক্সিজেনের জন্য 6টা H প্লাস দরকার। আর দেখো আমরা যে অক্সালিক অ্যাসিড নিছি, অক্সালিক অ্যাসিড কিন্তু 3 মোল থেকে 6টা H প্লাসই পাই। তাহলে ClO3 এর অ্যাকচুয়ালি ইকুয়েশন থেকে মনে হচ্ছে যে ওর আর অ্যাসিডের কাছে যাওয়া দরকার নেই H প্লাসের জন্য, কারণ আমরা এখানে এমন একটা বিজারক ব্যবহার করেছি যে নিজে ইলেকট্রন দেয়, আবার হচ্ছে নিজে H প্লাসও দেয়। এবং কাকতালীয়ভাবে এই উদাহরণটাতে 3 মোল অক্সালিক অ্যাসিড যেমন 6টা ইলেকট্রন দেয়, ঠিক 6টা H প্লাস দেয়, এবং হচ্ছে KClO3 এরও 6টা ইলেকট্রন দরকার এবং 6টা H প্লাস দরকার। হয়তো অন্য কোনো ইকুয়েশনে তোমরা এতটা মিল পাবা না, অন্য ইকুয়েশনগুলোতে হয়তো দেখা যাবে যে কিছু সে H প্লাস অ্যাসিড থেকে এই বিজারক থেকে নিছে, আর বাকিগুলো সে অ্যাসিড থেকে নিছে। সেই এক্সাম্পল আমরা এখনই দেখাচ্ছি। যেমন ধরো অক্সালিক অ্যাসিডের সাথে KClO4 না দিয়ে আমি যদি অক্সালিক অ্যাসিডের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিই, ধরে H2C2O4 এর সাথে KMnO4 প্লাস যদি সালফিক অ্যাসিড দেওয়া হয়, দেন ইকুয়েশনটা কেমন হবে? এখানেও আমাদের প্রথম আমরা জানি যে জারক হচ্ছে KMnO4, বিজারক H2C2O4। জারণ অর্ধ সমীকরণগুলো লিখে ফেলি। জারণ এবং বিজারণ অর্ধ সমীকরণ তোমরা জানো, এই সমীকরণগুলো মোটামুটি মুখস্থই রাখতে হয়। H2C2O4 থেকে 2H প্লাস প্লাস 2CO2 প্লাস 2 ইলেকট্রন, এটা আমরা সমীকরণ 1 দিলাম। তারপর হচ্ছে বিজারণ অর্ধ সমীকরণ, এইট H প্লাস প্লাস MnO4 মাইনাস প্লাস 5 ইলেকট্রন Mn প্লাস 2 প্লাস হচ্ছে 4H2O
এই ইকুয়েশন হচ্ছে 2। এবারে যদি ইলেকট্রন সংখ্যা সমান করতে হয় তাহলে দেখো 1 নং সমীকরণকে 5 দিয়ে গুণ করতে হবে আর 2 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 10টা 10টা করে ইলেকট্রন হবে। আমি 1 নং সমীকরণকে 5 দিয়ে গুণ করে 2 নং সমীকরণকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 5H2C2O4 প্লাস 16H প্লাস 2MnO4 মাইনাস প্লাস 10 ইলেকট্রন 10H প্লাস প্লাস 10CO2 plus 10 electron plus 2 Mn plus 2 plus 8 H2O। এবার যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এখানে 16H প্লাস আর এখানে আছে 10H প্লাস। সো আমি যদি 10H প্লাসটাকে বাম পাশে নিয়ে আসি তাহলে এখানে হয়ে যাবে 6H প্লাস। তো ইকুয়েশনটা দাঁড়াবে 5H2C2O4 প্লাস 6H প্লাস প্লাস 2MnO4 মাইনাস এখান থেকে হবে 10CO2 2Mn plus 2 plus H2O। এবার আমরা প্রয়োজনে আয়ন সরবরাহ করি 5H2C2O4 এবং H প্লাসটা আমরা জানি অ্যাসিড থেকে আসে, তো 6টা H প্লাসের জন্য 3টা সালফিউরিক অ্যাসিড এনাফ, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4। পারম্যাঙ্গানেট আয়নটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে আসবে, তো আমাকে 2টা পটাশিয়াম আয়ন এক্সট্রা আনতে হলো। এবার বাম দিকে কি কি আনতে হলো? বাম দিকে আনতে হয়েছে তোমার শুধুমাত্র 3টা সালফেট এবং হচ্ছে 2টা পটাশিয়াম। এটা ছোট্ট করে আমি একটা জায়গায় একটা হিসাব রেখে দেই, 2টা পটাশিয়াম আর হচ্ছে 3টা সালফেট। এই পটাশিয়াম এবং সালফেট দিয়ে আমাদের ডান দিকটা ফিল আপ করতে হবে, কার্বন ডাইঅক্সাইড যেহেতু কোনো চার্জ নেই, তো সে পটাশিয়াম বা সালফেটের সাথে যুক্ত হবে না। ম্যাঙ্গানিজ যুক্ত হবে কার সাথে? সালফেটের সাথে। যেহেতু 2টা ম্যাঙ্গানিজ আছে, তো 2টা সালফেট লাগবে, 8 অণু পানি। দেখো ডান দিকে আর কোনো আয়ন আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু বাম দিকে কিছু আয়ন বাকি আছে, একটা সালফেট বাকি আছে এবং 2টা পটাশিয়াম বাকি আছে। তখন ওই পটাশিয়াম এবং সালফেট নিজেরা যুক্ত হয়ে K2SO4 তৈরি করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এইখানে যে জিনিসগুলো একটু আলোচনা দরকার সেটা হচ্ছে, দেখো আমরা যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কথা চিন্তা করি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিন্তু এখানে Mn প্লাস 7 সে কিন্তু 5টা ইলেকট্রন গ্রহণ করে, 5টা ইলেকট্রন গ্রহণ করে Mn প্লাস 2 তে কনভার্ট হয়। এবং এখানে অক্সিজেন আছে টোটাল, ম্যাঙ্গানিজ আছে এখানে টোটাল 2টার জন্য টোটাল লাগছে 10টা ইলেকট্রন, 10টা ইলেকট্রন নিয়ে 2টা Mn প্লাস 2 তৈরি করছে। আর টোটাল 8টা অক্সিজেন আছে, 8টা অক্সিজেনের জন্য আমাদের কয়টা H প্লাস দরকার? 16টা H প্লাস। 16টা H প্লাস মিলে 8 অণু পানি তৈরি করে, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে 8 অণু পানি তৈরি হয়েছে। কিন্তু এই 16টা H প্লাস তো আমরা জানি যে অ্যাসিড থেকে নেয়, এবং এখানে আমরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করেছি, H প্লাসের যোগানদাতা হিসেবে। এবং 16টা H প্লাস পাওয়ার জন্য আমাকে অবশ্যই 8টা সালফিউরিক অ্যাসিড নেওয়া লাগবে। কিন্তু এখানে কি আমাকে 8টা সালফিউরিক অ্যাসিড নেওয়া লাগছে? না, 8টা সালফিউরিক অ্যাসিড নেওয়া লাগে না। কেন নেওয়া লাগে না? কেন 3টা নেওয়া লাগছে? 3টা মানে হচ্ছে 6টা H প্লাস তাহলে দরকার ছিল, কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি 16টা H প্লাস দরকার। অ্যাকচুয়ালি আমরা এখানে এমন একটা বিজারক ব্যবহার করছি যেই বিজারকের মধ্যে থেকেই আমরা 10টা H প্লাস পেয়ে যাই, 10টা H প্লাস পেয়ে যাই। 10টা H প্লাস পেয়ে যাওয়ার পরে তখন আসলে আর দরকার থাকে 6টা H প্লাস। তো সেই 6টা H প্লাসের জন্য তখন সেই অ্যাসিডের কাছে যায়। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ওর দরকার হচ্ছে 2টা জিনিস, একটা হচ্ছে ইলেকট্রন আর একটা হচ্ছে প্রোটন। প্রোটন বলতে H প্লাস আর কি, H প্লাস দরকার। সো সেই ইলেকট্রনের জন্য যখন বিজারকের কাছে যায় তার ফার্স্ট প্রায়োরিটি কিন্তু ইলেকট্রন, এবং সেই ইলেকট্রনের জন্য বিজারকের কাছে যায়, বিজারকের কাছ থেকে প্রয়োজনীয় ইলেকট্রন সে গ্রহণ করে, এবং ইলেকট্রন নেওয়ার পর যদি দেখে সেই বিজারকের মধ্যে কিছু H প্লাস পাওয়া যায় তখন বিজারকের কাছ থেকে সেই H প্লাসটা নেয়।
বিজারকের কাছ থেকে সেই এইচ প্লাস নেয়ার পর যদি তার আরও এইচ প্লাস দরকার হয় তখন সে অ্যাসিডের কাছে যায়। এর আগের এক্সাম্পলটাতে আমরা যেটা দেখেছি যে তার আর বিজারকের কাছ থেকে এইচ প্লাস নেওয়ার পরে আর কোনো এইচ প্লাস দরকার ছিল না, তাই অ্যাসিড ওই ইকুয়েশনে ছিল না। কিন্তু এই ইকুয়েশনে টোটাল 16টা এইচ প্লাস দরকার জারকের, এই জন্য সে বিজারকের কাছ থেকে 10টা ইলেকট্রন 10টা এইচ প্লাস নিয়েছে। পরবর্তী যেই 6টা এইচ প্লাস সেটা সে অ্যাসিডের কাছ থেকে নিয়েছে। এই হচ্ছে এটা সমতাকৃত সমীকরণ। আশা করি তোমরা এটা করতে পারবে। তবে একটা জিনিস তোমাদের সাথে আমি আবার একটু শেয়ার করি যে এই ইকুয়েশনগুলো কিন্তু আমরা খুব সহজে কিন্তু এক লাইনের মাধ্যমে করে ফেলতে পারি। এটা কিভাবে? যেমন ধরো তোমাকে যদি বলে যে FeSO4 প্লাস K2Cr2O7 প্লাস H2SO4, এটা কিভাবে তুমি এক লাইনে করতে পারো? তুমি অবশ্যই জানো ফেরাস সালফেট থেকে ফেরিক সালফেট হবে, Fe+2 থেকে Fe+3 হয়, আর এখানে ক্রোমিয়াম হচ্ছে +6 থেকে +3 হয়। ক্রোমিয়াম সালফেটের সাথে যুক্ত হয়ে ক্রোমিয়াম সালফেট, ফেরিক সালফেট এগুলো তৈরি করে। এই ইকুয়েশনটা দেখার পরে প্রথমে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কে কয়টা ইলেকট্রন ত্যাগ করে কে কয়টা ইলেকট্রন গ্রহণ করে সেটা লিখে ফেলতে হবে। তো ধরো আমি এটা লিখে ফেলি যে আয়রন একটা ইলেকট্রন ত্যাগ করে এবং পটাশিয়াম ডাইক্রোমেট কয়টা ইলেকট্রন গ্রহণ করে? 6টা। এখন যদি ইলেকট্রন সংখ্যা সমান করতে চাই তাহলে ফেরাস আয়নকে কত দিয়ে গুণ করতে হবে? অবশ্যই 6 দিয়ে গুণ করতে হবে। এটা কি গুণ করার দরকার আছে? না, এটাকে গুণ করার দরকার নেই। এটাকে আমি 6 দিয়ে গুণ করছি, এনাফ। ইলেকট্রন সংখ্যা এখন সমান হয়ে গেছে এবং এটাকেও 6 দিয়ে গুণ 6 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে ইলেকট্রন আদান প্রদান শেষ। এবার আরেকটা কি জিনিস চিন্তা করতে হবে সেটা হচ্ছে H+। যেমন এখানে ক্রোমিয়াম ইলেকট্রন গ্রহণ করার পরে তার জারণ মান কমে যায়, তখন অক্সিজেন আর ক্রোমিয়ামের সাথে যুক্ত থাকে না, অক্সিজেন তখন H+ এর সাথে যুক্ত হয়ে যায়। এখানে H+ কয়টা আছে? H+ হচ্ছে 7টা। সরি, অক্সিজেন আছে কয়টা? 7টা। ওই অক্সিজেন তখন কার সাথে যুক্ত হবে? H+ এর সাথে যুক্ত হবে। 7টা অক্সিজেনের কয়টা H+ দরকার? 14টা। 14টা আমরা কোত্থেকে পাবো? 14টা আমরা পাবো 7টা সালফিউরিক অ্যাসিড থেকে। সো আমি এখানে লিখে ফেলবো 7। এই আমার বাম পাশ মোটামুটি শেষ। এবার আমি যেটা চিন্তা করব, আমার এই 7টা H+ এবং হচ্ছে 14টা H+ এবং 7টা অক্সিজেন মিলে 7 অণু পানি তৈরি হবে। ওদের চিন্তা বাদ। বাকি থাকলো কি? বাকি থাকলো হচ্ছে 6টা Fe+3, 2টা পটাশিয়াম, 2টা Cr+3 এবং হচ্ছে নেগেটিভ আয়ন থাকলো 6টা সালফেট এবং 7টা সালফেট। একটু ভালো করে খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে। এখানে সালফেটগুলো বাকি থাকলো, এখানে সালফেট বাকি থাকলো। এখন এই আয়রন সালফেটের সাথে যুক্ত হবে, পটাশিয়াম সালফেটের সাথে যুক্ত হবে, ক্রোমিয়াম সালফেটের সাথে যুক্ত হবে। যুক্ত হয়ে কি তৈরি করবে? যুক্ত হয়ে তৈরি করবে ফেরিক সালফেট। 3টা Fe2SO4 3, একটা পটাশিয়াম সালফেট আর হচ্ছে একটা Cr2SO4 3। তো দেখো এক লাইনে মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আরো কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি। যেমন ধরো তোমাকে যদি বলা হয় যে পটাশিয়াম আয়োডাইডের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম আয়োডাইড KMnO4 প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তো এখানে পটাশিয়াম আয়োডাইড, আয়োডিন একটা ইলেকট্রন ত্যাগ করবে, একটা ইলেকট্রন ত্যাগ করবে। তো আমি এখানে একটা ইলেকট্রন লিখি। পটাশিয়াম পারম্যাঙ্গানেট কটা ইলেকট্রন গ্রহণ করবে? 5টা ইলেকট্রন গ্রহণ করবে। দেখো এখানেও কিন্তু ইলেকট্রন সংখ্যা সমান করতে হলে তোমাকে কত দিয়ে গুণ করা লাগবে? তোমাকে অবশ্যই পটাশিয়াম আয়োডাইডকে এটাকে 5 দিয়ে গুণ করা লাগবে। তো তুমি এটাকে 5 দিয়ে গুণ করবা। কিন্তু একটা জিনিস তুমি খেয়াল করছো কিনা যে এখানে কিন্তু ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে 1:5। 1:5 হলে আমাদের কিন্তু পরবর্তীতে আবার 2 দিয়ে গুণ করা লাগে ফুল ইকুয়েশনে। তো এখানে আমাকে 2 দিয়ে গুণ করা লাগবে, এখানেও 2 দিয়ে গুণ করা লাগবে। তাহলে অ্যাকচুয়ালি আমাকে কত দিয়ে গুণ করা লাগতেছে? 10 দিয়ে। সো আমি এখানে 10 দিব। আর এটাকে গুণ করা লাগতেছে কত দিয়ে? 2 দিয়ে। আচ্ছা, গেল, ইলেকট্রন সমান হয়ে গেল। এখন আবার দেখো এখানে সালফিউরিক অ্যাসিড কয়টা? সালফিউরিক অ্যাসিড কয়টা লাগবে? আমাদের অক্সিজেন কিন্তু
4 দুগুণে 8, সো তোমার H প্লাস লাগবে হচ্ছে 16টা, 16টা হচ্ছে 8টা সালফিউরিক অ্যাসিড নিলেই হবে। বাম পাশ কিন্তু কমপ্লিট। এবার দেখি আমার ডান পাশে কি আছে। তুমি নিশ্চয়ই জানো আয়োডাইড একটি ইলেকট্রন ত্যাগ করে আয়োডিনে কনভার্ট হয়। যেহেতু 10টা আয়োডাইড আছে, সো এখানে 5টা আয়োডিন উৎপন্ন হবে, আর বাকি থাকে পটাশিয়াম। পটাশিয়াম টোটাল হচ্ছে 12টা পটাশিয়াম, 12টা পটাশিয়াম, 2টা ম্যাঙ্গানিজ এবং হচ্ছে 8টা সালফেট। পটাশিয়াম ও সালফেটের সাথে যুক্ত হবে, ম্যাঙ্গানিজ ও সালফেটের সাথে যুক্ত হবে। সো 6টা পটাশিয়াম সালফেট তৈরি হবে, আর 2টা ম্যাঙ্গানিজ সালফেট তৈরি হবে। আর পানির কথাটা তো আমরা লিখলামই না, এখানে 8 অণু পানি তৈরি হবে। তো এটা আরেকটা ইকুয়েশন হলো। এবার ধরো আমি এমন একটা বিজারক নিয়ে কাজ করি যে বিজারকে হাইড্রোজেন আছে, যেমন হাইড্রোজেন পারক্সাইড। হাইড্রোজেন পারক্সাইডের সাথে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ বিজারণ অর্ধ সমীকরণ দেখানোর চেষ্টা করি, তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5টা ইলেকট্রন গ্রহণ করে, হাইড্রোজেন পারক্সাইড 2টা ইলেকট্রন ত্যাগ করে। ইলেকট্রন সংখ্যা সমান করতে হলে হাইড্রোজেন পারক্সাইডকে 5 দিয়ে গুণ করতে হবে এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 10টা 10টা হয়ে যাবে। এটা হচ্ছে 5, এটা হচ্ছে 2, এবং এখানে অক্সিজেন কয়টা আছে? অক্সিজেন হচ্ছে 8টা। 8টার জন্য H প্লাস দরকার 16টা। কিন্তু দেখো আমরা এখানে এমন একটা বিজারক ব্যবহার করেছি যেখান থেকে 10টা H প্লাস পাওয়া যায়। 16টার মধ্যে 10টা H প্লাস যদি হাইড্রোজেন পারক্সাইড থেকে পাওয়া যায়, আর বাকি থেকে 6টা, 6টার জন্য সে তখন কার কাছে যাবে? সালফিউরিক অ্যাসিডের কাছে। এই জন্য 3 মোল সালফিউরিক অ্যাসিড লাগবে। তো সালফিউরিক অ্যাসিডের সমতাও হয়ে গেল, মানে 5টা হাইড্রোজেন পারক্সাইড লাগবে, 2টা পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগবে এবং 3টা সালফিউরিক অ্যাসিড লাগবে। এবং তুমি অবশ্যই জানো হাইড্রোজেন পারক্সাইড ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেনে পরিণত হয়। তো যেহেতু এখানে 10টা অক্সিজেন অণু পরমাণু আছে, আমাদের 5টা অক্সিজেন অণু তৈরি হবে গেল। এবং এই হাইড্রোজেন, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অক্সিজেন এবং অ্যাসিডের হাইড্রোজেন এই মিলে পানি তৈরি করবে। এখানে 8 অণু পানি তৈরি হবে। আচ্ছা, তাহলে হাইড্রোজেন পারক্সাইড শেষ। এখানে থাকলো পটাশিয়াম, ম্যাঙ্গানিজ আর হচ্ছে সালফেট। পটাশিয়াম অবশ্যই সালফেটের সাথে যুক্ত হবে, পটাশিয়াম সালফেট তৈরি করবে। ম্যাঙ্গানিজও সালফেটের সাথে ম্যাঙ্গানিজ সালফেট তৈরি হবে, শেষ। তো তুমি যদি একদম প্রথমেই আমাদের যে অর্ধ সমীকরণগুলো ছিল, এই অর্ধ সমীকরণগুলো যদি ফুল মুখস্থ করে ফেলো, তাহলে আমার মনে হয় কোনো সমস্যাই হবে না। তো স্টুডেন্টদের মুখস্থ করতে যেটা একটু সমস্যা হয়, সেটা হচ্ছে এই হাইড্রোজেন পারক্সাইডটা হয়তো অনেকের মনে থাকে না, সরি অক্সালিক অ্যাসিডটা। হাইড্রোজেন পারক্সাইডও অনেকের প্রবলেম হতে পারে, তো এটা খুব ভালো করে বলবো। এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তারপর হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এবং পটাশিয়াম ক্লোরেট, যেগুলো আমি তোমাদেরকে অলরেডি 10 থেকে 15 বার বা 15 থেকে 20 বার লিখতে বলছি। 15 থেকে 20 বার মুখস্থ করলে আশা করি কোনো সমস্যাই হবে না। দেখো ফেরাস অক্সালেট নিয়ে একটু কথা বলি। ফেরাস অক্সালেটে কিন্তু 3টে ইলেকট্রন ত্যাগ করে। এর সাথে যদি তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অর্ধ সমীকরণ পূর্ণ সমীকরণ করতে চাও, বা ফেরাস অক্সালেটের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যদি জারণ বিজারণ সমতাকরণ দেখতে চাও, তাহলে এখানে কিন্তু 3:3:5 অনুপাতে ইলেকট্রন আদান প্রদান আছে। তো এই ক্ষেত্রেও তুমি যদি সালফিউরিক অ্যাসিড বা সালফিউরাস অ্যাসিড বা যে সমস্ত অ্যাসিড 2টা H প্লাস দেয়, সেই সমস্ত অ্যাসিড ব্যবহার করো, তাহলে অবশ্যই তোমাকে লাস্ট লাইনে আবার 2 দিয়ে গুণ করে সমান করতে হবে। তো ইলেকট্রন সংখ্যা সমান করে তোমার উচিত হবে 2 দিয়ে সাথে সাথে গুণ করে ফেলা। এখন তোমাদের হচ্ছে বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজটা কি? বাড়ির কাজ থাকবে টোটাল 24টা। 24টা না, আপাতত তোমরা 18টা করো। এখন সে 18টা কিভাবে? 18টা হচ্ছে ফেরাস সালফেট প্লাস পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস সালফিউরিক অ্যাসিড। মানে যা বিজারক হিসেবে তুমি ফেরাস সালফেট নিবা, আর জারক হিসেবে নিবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা, আর মাধ্যম হিসেবে তো এর সাথে সালফিউরিক অ্যাসিড থাকবেই। এরপর ফেরাস সালফেটের সাথে পটাশিয়াম ডাইক্রোমেটের জারণ বিজারণ সমতাকরণ করবা, সাথে মাধ্যম হিসেবে সালফিউরিক অ্যাসিড থাকবে। এরপর পটাশিয়াম ক্লোরেট, এটা হইলো 3টা। ঠিক একইভাবে তুমি পটাশিয়াম আয়োডের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম আয়োডের সাথে পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম আয়োডের সাথে পটাশিয়াম ক্লোরেট, তাহলে কয়টা হলো? 6টা। এইভাবে ফেরাস সালফেটের সাথে 3টা, পটাশিয়াম আয়োডেটের সাথে 3টা, অক্সালিক অ্যাসিডের সাথে 3টা, হাইড্রোজেন পারক্সাইড, হাইড্রোজেন সালফাইড, তারপর হচ্ছে ফেরাস অক্সালেটের সাথে আবার 3টা। তো প্রতি একটা বিজারক 3টা জারকের সাথে
অম্লীয় মাধ্যমে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে জারণ বিজারণ সমতা করবা, এবং এটা নেক্সট ক্লাসে অবশ্যই আমাকে দেখাবা। তো আজকের মতো আমি এখানে শেষ করতে চাচ্ছি। আরও কিছু অবশ্য ইম্পর্ট্যান্ট বিক্রিয়া ছিল, যেমন ধরো একটা বিক্রিয়া আমি একটু আলোচনা করে তোমাদের দেখাইতে পারি। যেমন ধরো সোডিয়াম থায়োসালফেট Na2S2O3 প্লাস হচ্ছে আয়োডিন, এর অ্যান্সার কি হবে? দেখো এখানেও প্রথম কাজ হচ্ছে জারক বিজারক চিহ্নিত করা। এখানে জারক হচ্ছে আয়োডিন, আয়োডিন ইলেকট্রন গ্রহণ করে, আর বিজারক সোডিয়াম থায়োসালফেট Na2S2O3। আমরা জারণ অর্থ সমীকরণ লিখব। S2O3-2, এটা তো অবশ্যই তোমাদের মুখস্থ থেকে S4O6-2 প্লাস হচ্ছে দুইটা ইলেকট্রন ত্যাগ করে, এবং বিজারণ অর্থ সমীকরণে আয়োডিন ও ইলেকট্রন গ্রহণ করে। তো I2 প্লাস 2 ইলেকট্রন থেকে 2I- উৎপন্ন হয়। এখানে ইলেকট্রন দুইটারই সমান, সো আমার কোনো কিছু দিয়ে গুণ করা লাগবে না, আমি 1 আর 2 যোগ করে দিলেই 2S2O3-2 প্লাস I2 থেকে S4O6-2 প্লাস 2I- উৎপন্ন হয়। এবার আমরা আয়ন সরবরাহ করি। থায়োসালফেটের সাথে সোডিয়াম আয়ন সরবরাহিত হবে, কারণ সোডিয়াম থায়োসালফেটই বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আমাদের টোটাল 4টা সোডিয়াম নিয়ে আসলাম। 4টা সোডিয়ামের মধ্যে 2টা সোডিয়াম যুক্ত হয়ে যাবে টেট্রাথায়োনেটের সাথে Na2S4O6 এর সাথে, আর 2টা সোডিয়াম আয়োডাইডের সাথে। খুবই সিম্পল সমতাকরণ। এটা আমাদের অনেক অঙ্কে এইটা কাজে লাগবে। সো তোমাদের সবার রিকোয়েস্ট হচ্ছে এটা খুব ভালোভাবে এটা আত্মস্থ করবা। ওকে, তাহলে বাড়ির কাজগুলো ঠিকমতো করো। আমরা আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো।